গুড মর্নিং ফ্রেন্ডস। 31 ডিসেম্বর ছিল, লাস্ট ডে ছিল বছরের। তাই জন্য প্ল্যান করেছিলাম যে এবার অন্যবারের মতো কাটাবো না, একটু পিকনিক করব। তাই আমি আর অরুণ দুজনে বেরিয়ে পড়েছিলাম একসাথে। এবার পিকনিকের ডেস্টিনেশন ছিল আমাদের কোনো পিকনিক স্পট বা বা অন্য কিছু নয়, এবার ছিল হচ্ছে দিদির বাড়ি। তো দিদির বাড়ি হলো ইছাপুরে। তো ইছাপুরে যাওয়ার জন্য যেটা করলাম, কেষ্টপুর থেকে সবার আগে 7 নম্বর ফুটব্রিজ বেরোনোর পর আস্তে আস্তে রাস্তায় এগোতে থাকলাম, এসে পেলাম একটা অটোয় উঠে পড়লাম বিধাননগর যাব বলে। রাস্তাটা কম্পারেটিভলি ফাঁকাই ছিল, সেরকম ভিড় আমরা রাস্তায় পাইনি। চারিপাশে সেই ভিড় আবহাওয়াটা পাইনি, হয়তো 31 ডিসেম্বর অনেকের অফিস ছিল বলে। তো অটো করে দুজনে মিলে চলে যাই। ডেস্টিনেশন অবভিয়াসলি ছিল বিধাননগর স্টেশন, কিন্তু রাস্তাটা যখন দেখছিলাম রাস্তার চারিপাশে সেই ভিড়টা পাইনি। বাস টাসগুলোকেও দেখলাম কম্পারেটিভলি অনেকটা ফাঁকা ছিল। তো সেই কারণে আমরা দেরি না করে ভাবলাম যে চলো চলেই যাওয়া যাক দিদির বাড়িতে। তো আলটিমেটলি বিধাননগর স্টেশনে গেলাম। সকাল 10টায় বিধাননগর স্টেশন। যেরকম ভেবেছিলাম সেরকম ভিড় ছিল না, অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা পেয়েছিলাম বিধাননগর স্টেশনে। তারপর বিধাননগর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে, ইছাপুরগামী ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছাই। ট্রেনেও সেদিনকে অত ভিড় ছিল না, 31 ডিসেম্বর হওয়াকালীন ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল। তারপর আমরা ইছাপুরে নেমে পড়ি, আর ইছাপুরে নেমে ট্রেনটিকে টাটা করে আস্তে আস্তে এগোতে থাকি আমরা নিজেদের ডেস্টিনেশনের দিকে। আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। দিদির বাড়ির রাস্তায় হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে যাদের সাথে দেখা হয়, তিনটে আমার ছোট্ট নতুন রাস্তায় বন্ধু হয়, মেয়াও পুষি, ওদেরকে দেখে আর পারলাম না, তাই ওদের ভিডিওটা আমি রেকর্ড করেই নিলাম। ভাবলাম যে বিহুকেও দেখাতে কাজে হবে, তার সাথে সাথে আমার ভিউয়ার্সরাও দেখবে। বিহু হচ্ছে আমার দিদির ছোট কন্যা, তো ওকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম যে যাচ্ছি। এবার আস্তে আস্তে দিদির বাড়ির দিকে এগোতে থাকি। লাস্ট গড়িটা পেরোলেই ছিল বিহু দাঁড়িয়ে। এবার ব্যাস আর শুরু হয়ে গেল বিহু। নিজে মাসি আর মেশোকে দেখে সাথে সাথে বলল যে আমার ভিউয়ার্সদেরকেও হাই বলবে বলে হাইও করে দিল। তারপর আমার বিস্কুট কাকিমার সাথে কথা বললাম, বিস্কুট কাকিমাও সবাইকে হাই করে দিল। তারপর যেহেতু পিকনিক ছিল তো সবাইকে দেখছি যে নিচে কেউ নেই। আমি রান্নাঘর থেকে শুরু করে সব কিছু জায়গায় গেলাম, কিন্তু কাউকে না পাওয়ায় আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকি আর ছাদের দিকে এগোতে থাকি। তখনও বুঝতে পারছিলাম না যে অরিজিনালি কি হচ্ছে, কিন্তু ছাদে এসে দেখি দিদি আর মা সবজি কাটছে আর ওদিকে ওড়েছে তা রান্না করছে, এদিকে রুবান কিছু একটা কাচাকাচিতে ব্যস্ত আর বাবা বসেছিল। ব্যাস আর কি, পিকনিক পিকনিক মেজাজ আর শুরু হয়ে যায় পিকনিক। ব্যাস শুরু হয়ে গেল। এদিকে সকালের মেনুতে আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। অরিজিতা কচুরি ভাবছিল, এবার হচ্ছে বেস্ট পার্ট, বিহু আমাদের আলুর দম দিচ্ছিল। অ্যান্ড তারপর আমি আর অরুণ দুজনে মিলে আলুর দম আর কচুরিটা টেস্ট করি। কচুরি আলুর দম দুটোই ইটসেলফ খুবই অসম ছিল। তো আমার আর কোনো স্পেসিফিক কাজ ছিল না কচুরি আর আলুর দম টেস্ট করা ছাড়া। তো আমি একটুখানি কচুরি ছিঁড়ে টেস্ট করে নিলাম। আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতেই পারছো এটা ফাটাফাটি হয়েছিল। তারপর এদিকে পিকনিকের প্রিপারেশন চলছিল আর আমি আস্তে আস্তে ব্লগ করছিলাম। দেখি অরিজিৎদা বিনস ভাজছে, ওদিকে ক্যারেটস ছিল। দিদি দেখি কিছু বলার চেষ্টা করছে। আমি ফাইনালি একটা ডিউটি পেলাম, সেটা হচ্ছে পকোড়াটাকে ভাজার ডিউটি পেলাম। ফার্স্টে বলেছিলাম পকোড়া মাখবো, তো পকোড়াতে এস্টিমেট না করতে পারায় একটু জলের কোয়ান্টিটি বেশি হয়ে যায়, কিন্তু খুব খারাপ হয়নি টেস্টটা। পকোড়াটা খেতে ভালোই হয়েছিল। আর এদিকে অরিজিৎদা নিচে চিকেন রেডি করেছিল, তো চিকেনটার কালার দেখে বুঝতেই পারছো চিকেনটা ইয়ামি ছিল। আর এইদিকে রুবান মানে হচ্ছে দিদি দেওর, সে ব্যস্ত ছিল স্যালাড কাটায়, কারণ বিহুর দাবি ছিল সে স্যালাডটা ডেকোরেট করবে। আর এই দিকে রেডি হয়ে গেছিল তুলতুলে মাটন। অরিজিতা আলুগুলোকে মাটন থেকে সেপারেট করছিল আর কি। মাটন দেখে বুঝতেই পারছো শীতের দিনে বাঙালির অসম টেস্ট আর ইয়ামি দেখতে। আমি বললাম যে আমি চর্বি ট্রাই করব, তো সেই হিসেবে সবাইকে অরিজিতা একটু একটু করে টেস্ট করতে দিল। আর এই যে বিহুর প্রিপেয়ার করা স্যালাড, ব্যাস আর কি, আর কোনো কথাই হয় না। অরিজিতা তো ব্যস্ত ছিল ডিস্ট্রিবিউশনে। আর এই দিকে
বাকিদেরকে দেখছি, এই যে দিদি, বিহু, মা ফোনে ব্যস্ত, বিস্কুট কাকিমা বসে আছে, বাবাও বসে আছে, চান সারা হয়ে গেছিলো। আর এইদিকে বিহুর দাবি যে বিহু নাকি আলাদা করে আমার সাথে ভিডিও করবে। আর এই যে অরিজিৎদা এই তুলতুলে চর্বিওয়ালা মাটনটা দিয়েছিল হচ্ছে আমাকে টেস্ট করতে। খুবই গরম ছিল, গরম হওয়ার জন্য আমি টেস্ট করতে পারছিলাম না, একটু করে হাত দিচ্ছিলাম আর হাত সরিয়ে নিচ্ছিলাম গরমটা থাকার জন্য, কিন্তু টেস্ট করে যা পেলাম আর কি, এই ফিলিংস আর মুখে বলে হয় না, এটাকে টেস্ট না করলে বোঝাই যাবে না যে জিনিসটা সত্যি কি অসাম ছিল। অনেক কষ্টে মাটনটাকে দুটো পার্টে ডিভাইড করতে পারি, গরম ভাবটা আস্তে আস্তে কমাতে, ব্যাস আর কি। যেই সুযোগ পেলাম, হাতের এক্সপ্রেশন দেখছো, হাতে গরম লাগছিল, তো আলটিমেটলি আমি মাটনটাকে টেস্ট করি। আমিও খুব এক্সাইটেড ছিলাম মাটনটা খাবো বলে। উফ, তুলতুলে চর্বি, দ্যাট ওয়াজ জাস্ট ইয়ামি অ্যান্ড ইয়ামি অ্যান্ড ইয়ামি। আর আস্তে আস্তে সব রান্না রেডি হয়ে গেছিলো, এদিকে সবাই থালা নিয়ে বসে পড়েছিল। মেনুতে ছিল আলটিমেটলি ভাত, মিক্সড ডাল, পাকোড়া, তার সাথে ফ্রাইড রাইস আর মাটন, চাটনিটাও ছিল। তো আমরা আস্তে আস্তে খেলাম আর টেস্ট করলাম। আর এইবার হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট বলার কারণ, যে কী কারণে আমরা 31 ডিসেম্বরটাকে চুজ করেছিলাম পিকনিক করার জন্য। কারণ সেদিনকে ছিল, সেদিনকে 30 ডিসেম্বরে ছিল আমার মায়ের বার্থডে, আর মা যথারীতি কোনোবার বার্থডে সেলিব্রেট করতে চায় না, এখানেও চাইনি। আমি ওই ভিডিওগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি যেখানে মা যথেষ্ট পরিমাণ রিজিড হয়ে বলছে আমি কি কাটবো না, কেন জানি না, মায়েরা হয়তো এরকমই হয়। তো যাক গিয়ে আলটিমেটলি বিহুকে দিয়ে মাকে রাজি করিয়ে মা ফাইনালি কেকটা কাটছে, কিন্তু মার দাবি হচ্ছে কোনো হ্যাপি বার্থডে সং গাওয়া যাবে না। কিন্তু আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। দিদি কেকটা ইচ্ছাপুর থেকে অর্ডার করেছিল, ওদের চেনা পরিচিত থেকে, যিনি আমাদের আগেও অনেক অকেশনসে কেক সার্ভ করেছে। এদিকে দিদি মাকে কেক খাইয়ে দিচ্ছে আর রিকোয়েস্ট করছে আমার ফটো তুলে দাও, কারণ এখন বুঝতেই পারছো আমরা সবাই ফটোতে ব্যস্ত। তো এইভাবেই 31 ডিসেম্বর 2022 আমাদের